স্বাগতম আজকের এই মিষ্টি বিকেলে বৃষ্টি ভেজা আষাঢ়ে। আজকে আলোচনার বিষয়বস্তু ট্যারো কার্ডে আমরা যেটা ধরতে চাইছি সেটা হচ্ছে, আপনারা তো ইতিমধ্যেই শুনেছেন যে আমাদের যে নবরাত্রি আছে, নবরাত্রিগুলো তো আমরা যেগুলো দেখেছি সেটা একটা রামের জন্মদিন, রাম জন্মভূমির জায়গা থেকে যেটা হৈ হৈ করে করা হয়, এবং অন্যটি অবশ্যই দুর্গাপূজা। এই সময়টা নবরাত্রি পালন করা হয়, কিন্তু দুটি আরো গুহ্য নবরাত্রি আছে, মানে গোপন, সেইগুলো কিন্তু পালন করেন একদম খুব কি বলা যায়, অত্যন্ত দৃঢ়তার সঙ্গে, যে পাণ্ডিত্যর সঙ্গে, যে পৌরোহিত্যের সঙ্গে কাজ করে আসছেন যারা যুগ যুগ ধরে, কেবলমাত্র তারাই। কিন্তু এটা খুব পজিটিভ একটি সময়, তো এটা দিয়ে শুরু করব। তারপরে তো আমাদের কত কথা চলবেই, কারণ আপনাদের প্রিয় শ্রীময়ী উপস্থিত। ওয়েলকাম। থ্যাংক ইউ প্রসূন দা। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আষাঢ়ের অমাবস্যাও একদম সামনেই, 14ই জুলাই, এবং তারপরেই প্রসূনদা যেটা বললেন, গুপ্ত নবরাত্রিটা শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ 15ই জুলাই থেকে 23শে জুলাই পর্যন্ত। তার মধ্যে আবার রথটা পড়ে যাচ্ছে। 16ই জুলাই হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। দুটোরই ইম্প্যাক্ট আছে আমাদের জীবনে। আমাদের একটা মানে সেই প্রচলিত কথা আছে প্রসূন দা, যে ফার্স্ট উই ব্রেক দেন উই মেক। তো গুপ্ত নবরাত্রিটা হচ্ছে আমাদের সেই পরিষ্কারকরণের পালা। কেন পালন করা হয়, কবে করা হয় সেটা তো আমরা বলে গেছি গতদিন। তো এই সময় অনেকে, যেমন ধরুন মাতা বৈষ্ণোদেবীর ওখানে যান, ওখানে একটা বিশাল করে হয় গুপ্ত নবরাত্রি ক্রিয়াকর্ম, পুজো সেই উপলক্ষে। তো অনেক সময় থাকে আমাদের জীবনে কিছু প্রকাশিত বাধা থাকে, যে ঠিক আছে ভাই, আমি সকালবেলা উঠে আমি কলেজ যাচ্ছি বা আমি অফিস যাচ্ছি, রেল অবরোধ করছে। এটা হচ্ছে প্রকাশ্য বাধা, যে একদল লোক লাইনের উপর বসে পড়েছে, আমরা এটা দেখতে অভ্যস্ত পশ্চিমবঙ্গে। তো কিন্তু এরকম যদি হয়, আপনি যেতে চাইছেন কিন্তু কেউ গুপ্তভাবে আপনার রাস্তাটা অবরোধ করছে, আপনি বুঝতে পারছেন না যে কেন বাধাটা হচ্ছে। তো গুপ্ত নবরাত্রির বেসিক থিম হচ্ছে আপনার জীবনে তৈরি করা গুপ্তভাবে বাধা বা সিক্রেট এনিমিস বা সিক্রেট এনিমিটি, এবং সেই রিলেটেড যে প্রবলেমগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু সিক্রেটলি কিন্তু রিমুভাল করে দেওয়া হয় আপনার জীবন থেকে, যাতে এক্সপেক্টেড গ্রোথ, আপনি পরিশ্রম করছেন কিন্তু আপনি সঠিক সাফল্য পাচ্ছিলেন না, অবরুদ্ধ রয়েছিল আপনার রাস্তাটা, সেটা কেউ গুপ্ত শত্রুতা করে করতে পারে, কেউ অন্য কোনো নানা ইভিলাইজ রিলেটেড কারো কুনজর লেগে যেতে পারে। তো এইভাবে যে ব্লকেজগুলো তৈরি হয় আমাদের জীবনে, বা তৈরি করা হয় রাদার, যেমন এক ব্যবসায়ী বন্ধু আমাকে, আমি পড়বো মেইলটি, তো তিনি বলছেন যে সকালবেলা উঠে আমার বেশ ভালো বিজনেস চলছিল ম্যাডাম, হঠাৎ একদিন সকালবেলা থেকে আমি দেখতে পাচ্ছি, বেশি না 20-25 দিন যাবত দেখছি আমার দরজায় কেউ যেন জবা ফুল ফেলে রেখে দিয়ে যাচ্ছে, কালো তিল দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারপর থেকে সত্যি কথা কি বলবো ম্যাডাম, আমি আগে এগুলোতে বিশ্বাস করতাম না, আমার দোকানে বিক্রি বাটা কমছে। হ্যাঁ, কাস্টমার আসা কমে যাচ্ছে। যেখানে ডেইলি আমার 50টা কাস্টমার আসছেন, ওটা দেখছি টেনে টুনে 30-32টা। ইনকাম তো কমছে, কাস্টমার না ঢুকলে বিক্রি হবে কোথা থেকে? তো এই যে জায়গাগুলো, তো সুতরাং গুপ্তভাবে কেউ করছে, কেউ তো সরাসরি সামনে এসে কেউ করছে না, কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। তো এই যে জায়গাগুলো এরকম ভাবে গুপ্তভাবে আমাদের জীবনে, আরো ধরনের প্রচুর উদাহরণ আমি আমার চেম্বারে যখন বসি ক্লায়েন্ট মিট করি তখন আমি এটা পাই, যে ম্যাডাম আমার ছেলেটি ক্লাস 6-7 পর্যন্ত খুব ভালো পড়াশুনো করতো, সে বাধ্যও ছিল, সে কথাও শুনতো এবং সে ডেডিকেটেডলি পড়াশুনো করতো, এবং সে অলওয়েজ সে টাই তাদের ক্লাসে ফার্স্ট সেকেন্ড এরকম হতো, একদম নেক টু নেক ফাইট। এবং সেকেন্ড যে ছেলেটি হতো সেও যথেষ্ট প্রতিভাবান ছেলে, মেরিটোরিয়াস ছেলে, কাজেই ওদের মধ্যে লেগে থাকতো, একবারে ফার্স্ট এভাবে। কিন্তু যখন ক্লাস 8-এর মাঝামাঝি সময় থেকে গেল, তখন দেখলাম যে আমার এক সেকেন্ড কাজিনের একজন ছেলে, সে মোটামুটি টাই পাস করতো 3-4, তাকে স্কুল ছেড়ে আরেক স্কুলে ছাড়িয়ে দেওয়া হয়েছিল, সে ওখান থেকে টিসি নিয়ে আরেকটা স্কুলে গেছে। সেই ছেলেটি আস্তে আস্তে গ্রো আপ করতে থাকলো, আমার ছেলেটি আস্তে আস্তে একটা যেন দাঁড়ি পাল্লা উঠছে, একটা হচ্ছে নামছে। তো এই সমস্ত জিনিসগুলোতে বোঝা যায় যে সিক্রেটলি কেউ বা কারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে আপনার ক্ষতি করবার চেষ্টা করছে, আপনাকে ড্যামেজ করার চেষ্টা করছে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু গুপ্ত নবরাত্রিতে কিন্তু খুব সুন্দরভাবে
এটা রিমুভাল করা যায়। আর এই সময় গ্রহগোচর যদি আমরা বলি প্রসূনদা, সিংহ রাশি একটা চর্চিত রাশি, এই বছরটা ইয়ার অফ সান আমরা সবাই জানি। তো সিংহ রাশির মানুষজন খুব মানে আনন্দে ছিলেন যে অ্যাচিভমেন্ট হবে, কিছু কিছু মানুষের হয়েওছে এই পর্যন্ত, কিন্তু শুক্রটা রয়ে গেছে কেতুযুক্ত হয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো সিংহ রাশির মানুষরা কিন্তু একটু সাবধান থাকবেন। অনেকেরই ক্ষেত্রে দেখা যাবে যে কেতুটা কি করে, হিডেন, অর্থাৎ ধরুন আপনার দাঁতে ব্যথা হচ্ছিল, আপনি পাত্তা দেননি, তারপর দেখা গেল আপনার গাল গলা মাড়ি করে একটা বিশাল অংশের একটা অপারেশন হলো, বা পায়ে ব্যথা হতো, আপনি অত খেয়াল করেন বা অত গুরুত্ব দেননি, ঠিক আছে ভাই কাজটা আগে। আমরা যে হেলথ ইজ ওয়েলথ বলি না, সেই জিনিসটা এমন বাড়তে 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 গেছে না রিপ্লেসমেন্ট পর্যন্ত পৌঁছে গেছে। তো সুতরাং সিংহ রাশি এবং সিংহ লগ্নের মানুষদের আমি বারবার করে সচেতন করব, এই যে গ্রহ গোচর চলছে এই জিনিসটার থেকে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের মানে যদি কোনো কিছু মনে হয় শারীরিক অসুবিধা হচ্ছে বা পুরনো রোগ ফেলে রেখেছিলাম, গুরুত্ব দিচ্ছিলাম না, প্লিজ ডোন্ট ডু দ্যাট। ইমিডিয়েট ডক্টর, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা, রাস্তাঘাটে অবশ্যই সাবধানে চলাফেরা করবেন, এবং বাইক হাতে করে আমি সিংহ রাশি মনে করে ঋতিক রোশনের ভঙ্গিমায় উঠবেন সিংহ না। হওয়ার দরকার নেই। হ্যাঁ, সিংহ হওয়ার দরকার নেই, একটু মাঝামাঝি থাকুন, নিজের লাইফ এবং নিজের পরিবারের যে স্থিরতা স্থিতিশীলতা সেটাকে মানে স্থিতিশীল রাখুন, এটাই বুদ্ধিমানের কাজ। তো এই গ্রহ গোচর প্রসূনদার কিছু প্রশ্ন আছে মনে হচ্ছে। হ্যাঁ, তো আমার এখানে আমার কথাটা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে একটি গুপ্ত ব্যাপার, গুপ্তভাবে, হ্যাঁ, এটা তো অধিকাংশ মানুষই জানে না। না, মানুষ জানে না, মানুষ সেটা যদি না জানে, তো শ্রীময়ী চক্রবর্তী এসে ঠিক। বলে, মানুষ যদি না জানে, হ্যাঁ ধরুন যুগ যুগ ধরে তারা দেখছে, এমন অনেকেই রয়েছে তাদের 60-62 বছর বয়স হয়ে গেছে, একদম। এখন এই সময় টিভির সামনে বসে দেখছে। একদম একদম। আচ্ছা, আরেকটা কথা বলে রাখা ভালো আপনাদের, আমরা অনুষ্ঠানটা করছি ঠিকই, কিন্তু উনি কিন্তু এখন নেই, মানে আছে তো বটেই, রেকর্ডেড। এই কারণে রেকর্ডেড যে উনি রয়েছেন কিন্তু এখন অম্বুবাচী উপলক্ষে গুয়াহাটিতে, টিম শ্রীময়ী রয়েছে কামাখ্যায়। সুতরাং কামাখ্যাতে এখন আর আপনাদের কিন্তু কোনো প্রতিকার প্রতিবিধান বা পুজো পাঠের সুবিধা নেই। তার কারণ আমরা বারবার বলেছিলাম এবং গত সোমবারও বলেছিলাম যে লাস্ট ডেট, ফলে আর কারোর নাম নেওয়া যাবে না। এবার তিনি যদি ফিরে এসে ঠিক আছে, হ্যাঁ, বাকি যাদের কাজগুলো নিয়ে আসা হয়েছে সেগুলোকে করা যাবে, এর বেশি তাদেরকে সেই রেমেডি দেওয়া, তাদের আশীর্বাদ হ্যাঁ, মানে দেওয়া, প্রচুর লোকের রেমেডির তো ব্যাপার ছিল। তো তিনি এখন রয়েছেন, তার ভালো হোক এটুকু চাই। তাহলে আবার টিভিতে ফিরে আসি, অর্থাৎ মানে ফ্ল্যাশব্যাক, বর্তমানে আমরা ফ্ল্যাশব্যাকে ফিরে আসি। যেটা বক্তব্যটা হচ্ছে যে বিষয়টা আমরা জানতাম না, হ্যাঁ, মানে এটা হয়তো আদিকাল থেকে চলে আসছে, দীর্ঘদিন ধরে চলে আসছে, আমাদের শাস্ত্রীয় জিনিস, কিন্তু এটা না প্রচলিত বা প্রচারিত ছিল না, প্রচলিত নয় বলেই বলছি। এবার ধরুন আপনি হঠাৎ আচমকা আজকে বললেন যে এটাতে সাবধান সতর্ক হওয়া উচিত, ঠিক আছে, মানছে লোকে, আপনি ব্রাহ্মণ সন্তান, পুজো আছে পরিবারের, হ্যাঁ, কিন্তু এই যে যুগ যুগ ধরে এটা চলে আসছে, এটা কি তাহলে তাদের যা ক্রিয়াকর্ম বা ত্রুটি এই সময়টাতে রয়েছে, বা তারা হঠাৎ করে আচমকা ভাবছেন যে কি করা যায়, এই তো বললো কালকে থেকে তো আমার খুব খারাপ সময় শুরু হচ্ছে, থাকবে কতদিন এই গোছেরটা হচ্ছে আগস্টের মিডল পর্যন্ত থাকবে এই সঞ্চারটা, এবং সঞ্চার যখন হয় তখন তার প্রসূনদা আগে থাকতেও কিছু সিগন্যাল পাওয়া যায় বা সাইন্স পাওয়া যায়, তারপরেও কিছু কিন্তু সাইন থেকে যায়। তো সুতরাং এই কটা দিনই থাকবে, তার আগেও সবকিছু ভালো ছিল বা পরে সবকিছু খারাপ হয়ে যাবে এরকম ব্যাপারটা নয়, এটা একটা ধারাবাহিক একটা প্রসেস। তো সুতরাং যারা মনে করছেন যে আমার তো সিংহ রাশি বা সিংহ লগ্ন বা আমার ছেলে মেয়ের সন্তানদের কারোর বা নাতি নাতনির আছে, তারা মনে করলে আগে থাকতে প্রতিকারটা করিয়ে রাখুন। প্রয়োজনে যারা ভালোবাসেন শ্রীময়ীকে বা ভরসা করেন, প্রচুর মানুষ ভরসা করেছেন, নালে 21 বছর প্রায় হলো ক্যারিয়ারে, থাকতে পারতাম না। তো যাই হোক, তারা ইমিডিয়েট যোগাযোগ করবেন, কারণ আমি একটাই জিনিস মনে করি, ভগবান জীবন একবারই দিয়েছেন, মনুষ্য জন্ম, পরেরটা যে মনুষ্য জন্ম হবে এরকম কোনো কারণ নেই, কিন্তু সেটাকে যাতে সুস্থভাবে মানে বিছানায় থেকে হসপিটালে থেকে দিন গুনতে যাতে না হয়, সেটা প্রোটেকশন করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। যারা মনে করবেন তারা চলে আসবেন, এবং ব্যাপারটা হচ্ছে বাই অ্যাপয়েন্টমেন্ট বুকিংটা করে নিয়ে তারপরে আসবেন, কারণ আর যারা আসতে পারবেন না একদম দূরের লোক, তাদের জন্য শ্রীময়ী অনলাইন আছে। আপনাদের নিজের একটা ইয়েও চালান, একটা ইউটিউব রয়েছে, ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী,
এবং সেখানে মানে একদম মন খুলে আপনাদের উদ্দেশ্যে টিপস দেওয়া হয়। তো সেই যারা টিপস গুলো দেখতে চান এবং নিজেদের জীবনে যারা সেটা কাজে লাগাতে চান, দে শুড ফলো মাই ইউটিউব চ্যানেল ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। আরেকটা কথা আপনি যেটা বললেন খুব ভাইটাল, যেটা হচ্ছে যে এটা সম্পর্কে মানুষ জানতো না। গুপ্ত নবরাত্রি প্রসূনদা, মানুষ ধরো আমরা বাংলায় একরকম কৃষ্টি বা একরকম সংস্কার বা কালচারাল মানে জায়গা এনভায়রনমেন্টে বড় হয়েছি, কিন্তু বাংলার বাইরেও সমগ্র ভারতেও আরো অনেক ধরনের উৎসব হয়, অনেক ধরনের অনুষ্ঠান হয়, সেগুলোর সঙ্গে আস্তে আস্তে সেগুলোর কিন্তু সেই বলে না সেই মিলেমিশে মহান হওয়ার জায়গাটা চলে আসছে। মানে উৎসব অনুষ্ঠান পালা পার্বণের কথা বলছি। এই যে ধরুন আজকে গণেশ উৎসব নিয়ে পশ্চিমবঙ্গে যথেষ্ট মাতামাতি হয় হয়তো, কিন্তু গত 10 বছর আগে মানে আমি যখন 7 বছর মহারাষ্ট্রে পড়াশোনাটা করছিলাম, আমার তখন আইডিয়াই ছিল না যে গণেশ উৎসব এত ভাস্ট হতে পারে। মানে আমার তখন ধারণা ছিল, যেহেতু আমি পশ্চিমবঙ্গ থেকে গেছি, একটি বাঙালি পরিবার থেকে গেছি, আমরা জানি যে ওই 4 দিনের দুর্গাপুজোই মানে সব থেকে বড় উৎসব আমাদের কাছে। কিন্তু আমি তখন দেখলাম, তো বাবা জানতাম না গণেশ উৎসবের মতো উৎসব একটা টানা 10 দিন ধরে গণেশের এত রকম রূপ হয়, এত রকম কি হয়। তো যাই হোক কিছু কিছু আমি এবং আমি গণেশ চতুর্থীতেই আমার যে ট্যারো কার্ডের যখন শিখে আসলাম, ডিগ্রি নিয়ে আসলাম, তখন আমি চেম্বারটা খুলেছিলাম গণেশ চতুর্থীতে, যেটা পরে কিন্তু ভাদ্র মাসে। এবং মানে অসংখ্য বাঙালি আমাদের আত্মীয় স্বজন, ইভেন আমার বন্ধু বান্ধব বলছে, এই কি করছিস ভাদ্র মাসে, তুই একটা জিনিস শুরু করছিস, এই ভুল করিস না, অন্তত পরের মাসটা পড়তে দেওয়ার না। আমি দেখে এসছি এবং তার মাহাত্ম্যটা আমি ফিল করে এসছি। আমি এই গণেশ চতুর্থীতেই আমার ক্যারিয়ারটা আমি শুরু করবো। হ্যাঁ, তো মানে সেটা তো অপরাধ কিছু না। মানে ধরুন আমার বক্তব্যটা হচ্ছে গণেশ পুজো আমাদেরও রয়েছে, আমাদের দুর্গাপুজোর মধ্যে গণেশ ঠাকুরও তো রয়েছে। হ্যাঁ, কিন্তু এইটা নিয়ে প্রচারটা অন্তত যেমন ধরুন বুধবার অনেকেই করেন গণেশ পূজা, কিন্তু সেটা কতদিন? হ্যাঁ মানে কিন্তু এটা তো বাস্তব যে আমাদেরই হিন্দু ধর্মের একটা প্রান্তে একটা বিশেষ ধরনের পুজো হচ্ছে, সেটা গণেশ পুজো। সেটা করতে আমার কোনো বাধা নেই, কারণ আমিও একই কাস্টমসে, একদম একদম একই কাস্ট, একই রিলিজিয়ন। এবার ওরা যদি দুর্গাপূজা করেন, আমার তো আপত্তি থাকার কথা না, একদম না, কারণ দুর্গা ঠাকুর তো সকলের, গণেশ ঠাকুরও সকলের। তো এই যে আমাদের উৎসবগুলো, সেই উৎসবগুলোর ডাইভার্সিফিকেশন বলুন বা যাই বলুন না কেন, সেইটাকে সেভাবে প্রচলিত বা প্রচার করা হয়নি। সেটাতে কিন্তু আমার মনে হয় যদি প্রচার করা হতো, সকলেই ধর্মপ্রাণা, একদম একদম বলে না 12 মাসে মানে 13 পার্বণ, আমি বলি বাঙালিদের 36, মানে যারা ঈশ্বরে বিশ্বাস করেন না তারাও কিন্তু গোপনে কোনো একটা, যাই হোক বিতর্কে যেতে চাই না, তবে ম্যাক্সিমাম আমাদের ধর্মপ্রাণা যারা হিন্দুরা রয়েছে, তো সেইখানটা থেকে আমার যেটা পরে প্রশ্ন করতে হয় যে এটা আমার আর মিস করব না, এবার থেকে আমি নিয়মিত করবো। কিন্তু আমার সময়টা খারাপ যাচ্ছে সিংহ রাশি। আপনি বললেন যে সিংহ রাশির এটা একটা গুড টাইম, বা সূর্য মধ্য গগনে যখন, তাহলে আরো খারাপ হলে কত খারাপ হতে পারে? মানে হাসপাতাল ঘর অবধি হতে পারে, তারপর যার আয়ু আছে তিনি ফিরবেন, আর যার নেই তাকে ফেরানো শ্রীময়ী চক্রবর্তীর ক্ষমতার বাইরে। হ্যাঁ, এরকম অনেস্ট কনফেশন কেউ দেবেন না। তো মেইল আছে, একটু পড়ে ফেলি। হ্যাঁ, দেখে নিন সেটা। হ্যাঁ, ওটা আমি দেখে নিচ্ছি। আচ্ছা, চলে এসছে। আচ্ছা, ইনি নাম বলেছেন, দিদি আমার নাম চন্দন চ্যাটার্জি, আমি শ্যামবাজার এবং পাইকপাড়া অঞ্চল থেকে মানে মেইলটা লিখছি। আমি সেক্টর 5-এ কাজ করি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, 5 বছর হয়ে গেল এই কোম্পানিতে আছি। আমাদের পৈতৃক বাড়ি, মানে জয়েন্ট ফ্যামিলি, কিন্তু প্রত্যেকটা ঘরেই একজন একজন করে, একটা ফ্যামিলি একটা ঘরে, যেরকম ব্যাপার হয় জয়েন্ট ফ্যামিলিতে। কিন্তু আমি যেহেতু ভালো চাকরি করি, গাড়ি টাড়ি কিনেছি, কিন্তু আমার বাবার ইচ্ছে আমরা একটা কাছাকাছি একটা ভালো নতুন নতুন ফ্ল্যাট অনেক উঠছে এখন নর্থ কলকাতা, সেখানে গিয়ে আমরা সেটেলড হই। কারণ তারা আমার বিয়ের জন্য চিন্তা ভাবনা করা শুরু করেছেন যে বৌমা এসে থাকবে কোথায়, তাকে ঘর কোথায় দেব। তো সুতরাং কিন্তু কোনো অজ্ঞাত কারণে মানে কিছুতেই ফ্ল্যাট আর পছন্দ হচ্ছে না, শেষ মুহূর্তে কোনো না কোনো বাধা এসে উপস্থিত হচ্ছে। গত 3 মাস আগেও মানে একবার ঠিক হয়ে গেছিল প্রায় সমস্ত কিছু,
হুট করে আমার ঠাকুমা, তার তখন 102 বছর বয়স চলছিল, তিনি মারা গেছেন। ন্যাচারালি 1 বছর আর সেটা হবে না। এরকম কোনো না কোনো কারণে এই ব্যাপারটা হচ্ছে। দিদি আপনি একটু আমাকে দেখে জানাবেন কেমন, মানে কেন এইরকম হচ্ছে, এবং আপনার প্রোগ্রাম আমি শুনেছিলাম, তাহলে এই ধরনের তিথিতে আমি কি এরকম কাজ করালে আমি ফ্ল্যাটটি আমাদের হবে, এবং কোন গ্রহের জন্য সমস্যা হচ্ছে সেটাও আপনি একটু কাইন্ডলি জানাবেন। ঠিক আছে চন্দন চ্যাটার্জি ভাই, আমি দেখে নিচ্ছি আপনার ফ্ল্যাট হবে কিনা এবং কেন হচ্ছে না। এই প্রশ্ন, এটা না মানে বুদ্ধিমান ছেলে তো, এদের কোশ্চেনের অ্যাঙ্গেল গুলোই প্রসঙ্গ আলাদা হয়, যার জন্য আমি সবসময় চেষ্টা করি যে অন্তত শিক্ষিত ছেলে মেয়েদের কোশ্চেনের আনসার গুলো দিতে। চন্দন, ফার্স্টেই বলছি ফ্ল্যাট আপনার হবে, এবং সেটা এই বছরের মানে মোটামুটি কানেকশন হচ্ছে নভেম্বর অনওয়ার্ডস অবশ্যই হবে। কেন হয়নি আপনি জানতে চেয়েছেন, দুটোই বলবো, দুটো কারণই আছে। হাই প্রিস্টেস ইজ হিয়ার, যে বলে না একটা সেই টিভি কোম্পানি বলতো নেইবার্স এনভি ওনার্স প্রাইড, তো জেলাসি এবং ইভিল আইজ একটা বড় জায়গা, যে কারণে আপনার বাবার শরীরও মাঝে মধ্যেই সেটার পেছনে আপনার বড় অংশের টাকা বেরিয়ে যায়। তো সুতরাং ওই পরিবারের মধ্যে থেকে আপনি যতটা প্রোগ্রেস করেছেন এবং যতটা চাকরিতে উচ্চ পদে চাকরি করেন, গাড়িটি আপনি আগেই কিনে ফেলেছেন, ফ্ল্যাটটা আগে কেনা আপনার উচিত ছিল ওখান থেকে সরে এসে। যাই হোক হোয়াট এভার, তো এই জায়গাটি, এবং দেখিয়ে দিলাম সিক্রেট এনিমিজের জায়গা। এবং কেন হয়নি আপনি জানতে চাইছিলেন, এই যে কেতুর সমস্যা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সাপ এটা রয়েছে, এটা হচ্ছে কেতুর সিম্বল, যে গুপ্তভাবে দংশন করে। তো এই দুটি কারণের জন্য আপনার হয়নি। কবে হবে সেটাও বলে দিলাম, এবং মানে কানেকশনটা রয়েছে, কিন্তু অনেকবার কানেকশন এসছে। আপনার মেলটি লম্বা, আমি জাস্ট তার জিসটা পড়লাম, এবং কানেকশন কেটে 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 গেছে। তো সুতরাং আপনি যদি মনে করেন এই আষাঢ়ের অমাবস্যা, যেটা ওই 14ই জুলাই, এবং গুপ্ত নবরাত্রিটাও রয়েছে 15 থেকে 23 পর্যন্ত, তার মধ্যে আপনি ক্রিয়া করিয়ে নেবেন। আপনি করিয়ে নিলে অবশ্যই কিন্তু আপনার এই বছরের শেষে যে ফ্ল্যাটের কানেকশনটা রয়েছে, মানে নভেম্বর অনওয়ার্ডস, মোটামুটি আপনার 12-13 মাসের মানে 1 বছরের ওপরে যোগটা রয়েছে, আশা করা যায় আপনি বুকিংটা করে ফেলতে পারবেন। ভালো থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমি এবারে একটু করে অন্য প্রসঙ্গে যাচ্ছি। একদম। সেটা হচ্ছে যে আপনার ট্যারো কার্ডের মাধ্যমে তো আপনি ভাগ্য নিরূপণ করছেন। হ্যাঁ, এক একজনের এক একটা পদ্ধতি থাকে। এটা একটা এটা একটা মিশরীয় পদ্ধতি। মিশরীয় পদ্ধতি, সর্বভারতীয় স্তরে এটার প্রচলন হয়তো কম। হ্যাঁ, অনেক কিন্তু অনেক বেশি প্রসূন্দা, মানে বাংলায় কম। বাংলায় কম। আমি যখন প্রথম ট্যারো কার্ড রিডার হিসেবে, মানে প্রথম থেকে যে মানে ওই আমি প্র্যাকটিস করছি, অমুক চেম্বার করছি, এইরকম বিজ্ঞাপন তো প্রত্যেকের দেওয়া হয়, তো আমার দেওয়া হয়। তো অনেক লোক এসে বলছিলেন হোয়াট ইজ ট্যারট কার্ড। আচ্ছা, ওই শিয়ালদা বা হাওড়ায় যেটা পাখি নিয়ে বসে, মানে ট্যারট আর প্যারটে দে বিকেম কনফিউজড। আচ্ছা, ওটা নিয়ে বসে পাখি একটা কাগজ তুলে দেয়, এটা কি সেই জিনিস? মানে আমি সেটার মধ্যে দিয়েও গেছি, বাট এখন এগুলো বলতে আমার বেশ মজাই লাগে। বলি। আচ্ছা, এরপরে যেটা ব্যাপার, যে আমাদের লাইভ অনুষ্ঠানে আমি একটা জিনিস দেখেছি, যে আপনি তাদেরকে কয়েকটা প্রশ্ন করেন। হ্যাঁ, যেমন তাকে প্রথম নামটা জিজ্ঞেস করলেন, নাম্বার জিজ্ঞেস করি। আচ্ছা, ডেট অফ বার্থটা জিজ্ঞেস করলেন, Date of ডেট birth অফ বার্থটা দিয়ে একটা অঙ্ক করে, মানে নিউমারোলজিক্যালি আপনি একটা সংখ্যা বার করলেন, একটা সংখ্যা বার করে, এবং তাকে বললেন যে আপনি 1 থেকে 10-এর মধ্যে বা 1 থেকে 9-এর মধ্যে একটা সংখ্যা বলুন। একটা সংখ্যা বলছে তার ডেস্টিনি নাম্বার, ডেস্টিনি নাম্বার। ইয়েস। আরেকটা হচ্ছে গিয়ে তার মানে ফেভারিট নাম্বার, পছন্দের নাম্বার, এবং তার সঙ্গে তার ফেভারিট কালার। ফেভারিট কালারটা অবশ্যই এগুলো কেন জিজ্ঞেস করে? এগুলো কথার কথা। হ্যাঁ, একদম একদম দারুণ প্রশ্ন। তো মানে প্রশ্নটা মানে ইন্টারেস্টিং কোয়েশ্চেন, আমার উত্তর দিতে ভালো লাগে। মানে অন্য সময় তো আমরা ফোনগুলো নিই, আজকে যেহেতু ফোনগুলো নিচ্ছি না, হ্যাঁ, সেহেতু এই প্রশ্নটা মানুষের করি। হ্যাঁ, দেখুন, ফোন ইন অনুষ্ঠানে ফোন মানুষ করবেন এবং আমরা তার আনসার দেবো, এটাই ফ্যাক্টর। কিন্তু যেহেতু রেকর্ডেড অনুষ্ঠান, মানুষ অনেক কিছু জানতে চান, যে ট্যারো কার্ড সাবজেক্টটা তো বাংলাতে নতুন, ভারতবর্ষে প্রচলন আছে, প্রচুর গুজরাটি মহিলা, প্রচুর না। আর এটা যদি পপুলার না হতো, আজকে দেখুন আপনি, আপনার কাছে হিউজ নাম্বার অফ ক্লায়েন্ট, তারা আসছেন তাদের ভাগ্য ইয়ে করতে, দেখাতে বা
তার প্রতিকার নিতে একদম। সাবজেক্টটা যদি বাজেই হতো তাহলে আসতো কেন? আপনার তো এখানে প্রায় 3 বছর হতে চললো নাকি? আপনার সিটিভিএন 3 বছর, তার আগে 18 বছর, হ্যাঁ। 21 বছর, হ্যাঁ, সেটা তো রয়েছেই, হ্যাঁ। কিন্তু সিটিভিএন 3 বছর হয়ে গেল। সিটিভিএন 3 বছর হয়ে গেছে। দর্শকদের একটা ভালোবাসা পেয়েছেন এবং একদম। প্রকৃতিগতভাবে তারা কিন্তু এসে আর আরেকটা যেটা বলেন সেটা সবচাইতে ভালো, যেটা মানে আপনি বলতে পারেন আইনজীবী বলুন, স্কুলের টিচার বলুন, একদম ডাক্তার বলুন, টিচার বলুন, আইনজীবী বলুন, সবসময় ডাইরেক্ট ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে চায়। ডাইরেক্ট। হ্যাঁ, যে তোমার মা বা তোমার বাবা দিয়ে হবে না না কারণ না না direct। তুমি কি পড়াশোনাটা বুঝছো না সেটা তুমি আমাকে বোঝাও। একদম। তোমার বাবা এসে বললো যে না ফিজিক্সটা ও খুব একটা ভালো হ্যাঁ। করতে পারছে না স্যার, হ্যাঁ তার তো জানার কথা না যে কতটা খারাপ করছে। একদম, যে ডাক্তারও বসে বলবে তোমার পেটের কোনখানটা ব্যথা করছে। হ্যাঁ, হ্যাঁ, তো তো সেটার সেটা উপর হচ্ছে কিন্তু direct connection। diagnosis মানে করবে। এবং এই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সরাসরি ক্লায়েন্টের সঙ্গে কথা বলাটাই উচিত। একদম। ইউজুয়ালি হয় এটা কি, আমাদের সিটিভিএন আমরা দেখেছি বা বিভিন্ন চ্যানেল খুলেও দেখি, হয় বাবা নইলে মা না, তারা আমরাই ফোন তো এই করে। নিয়মটা করলাম যে হ্যাঁ, আপনার মানে সমস্যা আপনি ফোন এটাতে করবেন। করে হয়টা কি, মানে কোনো জ্যোতিষী হয়তো বললেন যে আপনার মেয়ে কি কোনো ছেলের সঙ্গে ইনভলভ ছিল, তার বাবা বললেন না 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 না, সে ও খুব ভালো মেয়ে। আরে কারোর সঙ্গে ইনভলভ থাকা মানে খারাপ, তার মানে তো কোনো মানে নেই। হ্যাঁ, মানে প্রেম করাটা মোটেই খারাপ হ্যাঁ, তো জিনিস না। সুতরাং সে তখন ভুল করলো, অ্যাসেসমেন্ট করলো বা জাজমেন্ট করলো, হ্যাঁ, কিন্তু আপনি ডাইরেক্ট আমি direct। করছেন। একদম কেন? একদম একদম। হ্যাঁ, যেটা হচ্ছে ওই ফার্স্টে আপনার আসি যে আমি নাম্বারটা কেন জিজ্ঞেস করি, রংটা কেন জিজ্ঞেস করি। আমাদের যে টোটাল নিউমোরোলজি অনুযায়ী আমরা যদি যাই, সংখ্যাতাত্ত্বিক যে ক্যালকুলেশন, আপনার নাম এবং আপনার পদবি দুটো মিলিয়ে একটা সংখ্যা হয়। টোটাল একটা শুধু নামের ওপর হয়, একটা পদবীর ওপর হয়, এবং দুটো মিলে একসাথে একটা হয়, যেটা আসে ডেস্টিনি নাম্বার। ফার্স্টে নামের ওপর যেটা হয় ক্যালকুলেশন করে একটা সংখ্যাতে ডিজিটটা, এটাকে বলা হয় ড্রাইভার নাম্বার, আর পরেরটাকে বলা হয় কন্ডাক্টর নাম্বার, পদবীর যোগফলটাকে। এবার দুটো মিলিয়ে আসলো আপনার ডেস্টিনি নাম্বার। এবার ডেস্টিনি নাম্বার সেই জিনিসটা যেটা আপনাকে জন্মসূত্রে আপনার পাওয়া, এবং এইটা আপনাকে সারা জীবন চালনা করে। যদি আপনি এক সংখ্যার জাতক হন, আপনার মধ্যে কিছুটা ইগো থাকবে। হ্যাঁ, আপনি একটু থাকে না, বলে না রবির জাতক, তেমনি না, হ্যাঁ। তেমনি নাম্বার 1, লোকের উপর প্রভুত্ব বিস্তার করতে ভালোবাসে, যে কারণে ম্যাক্সিমাম দেখা গেছে প্রসন্ন আমাদের দেশের যারা রাজনীতিবিদ, তারা কিন্তু ম্যাক্সিমাম নাম্বার 1 পিপল হন। এই মুহূর্তে মোদিজি নাম্বার 8, ওটাও নাম্বার অফ স্যাটার্ন, তিনিও রুল করেন। তো কিন্তু প্রচুর রাজনীতিবিদ যাদের বার্থ নাম্বার 1, নাম্বার 2-তে হয় তারা একটুখানি কোমল হন, শিল্প সাহিত্যের প্রতি হন, কারণ এটা হচ্ছে মুন রিলেট করে। আর কালারটা জিজ্ঞেস করি ওই হিসেবটা মেলাবার জন্য, যে কোন যে মানে জোডিয়াকটা বা কোন গ্রহটা আপনার ওপর প্রভাব বিস্তার করে। তিনটের কম্বিনেশনে একটা মানুষের মানসিকতার একটা জায়গা পাওয়া যায়, এবং এর ওপর কিছু সিক্রেট ক্যালকুলেশন আছে, যেটা শ্রীময়ী চক্রবর্তীর 18 বছরের রিসার্চের ফল। এটা মিলিয়ে আমি ভবিষ্যৎটা বলতে পারি। সবশেষ প্রশ্ন যেটা করতে হয় সেটা হচ্ছে যে একেবারে এডুকেশন ছাড়া তো চলে না, না, তো এডুকেশনের বিষয়েও তো আপনি দেখেন নাকি? 100 বার। এবং আমি এডুকেশনের, আমি যেহেতু একসময় পড়ানোর সঙ্গে যুক্ত ছিলাম এবং প্রচুর ছেলে মেয়েকে পড়িয়েছি, এডুকেশন মানে ওই বলে না এডুকেশনাল গাইডলাইনটা আমার মুখে না এমনি চলে আসে। কে অ্যাস্ট্রোফিজিক্স পড়বে, কে মাইক্রোবায়োলজি পড়বে, কে ফ্যাশন ডিজাইনিং পড়বে, এটা মানে ওই মোটামুটি নাম্বারটা পেলেই আমি তারপর ক্যালকুলেশন শুরু করে দিই। মানে এমনিও যদি আত্মীয় বলে কেউ ডেট অফ বার্থ বলে, আমি বলে কলেজে ভর্তি হওয়ার পালা একদম সবার। তো সুতরাং পড়াশোনার ক্ষেত্রেও যাই হোক না কেন, সরাসরি শ্রীময়ীর সঙ্গে যোগাযোগ করবেন। আজকের মতো শেষ করতে হচ্ছে, সোমবার দিন দেখা হবে ঠিক বেলা 1:35। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার, সকলে ভালো থাকবেন।